সুদর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংলাপ অনুষ্ঠানে। ইতিহাস বদলে দেওয়া গণঅভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা 16 বছরের স্বৈরাচারের অবসান হয়। গণভবনের দখল নেই গণমানুষ, বিজয়ের পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মাতে গোটা দেশ। ৩৬ জুলাই বাঙালির ইতিহাসে তেমন একটি দিন, যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার বা লাখে নয়, যা পৌঁছে যায় কোটিতে। জুলাই আগস্ট আন্দোলনে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ, আহত হন 20,000-এরও অধিক মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে গণঅভ্যুত্থানের অংশীজনদের দীর্ঘদিনের দাবি ছিল ঘোষণাপত্র। আজকে এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে যুক্ত করা হয়েছে 28টি দফা। 1971 সালের স্বাধীনতা থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন ঘোষণা পর্যন্ত ঘোষণাপত্রে স্থান পেয়েছে। তাই দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই ঘোষণাপত্র। আলোচনা হবে সমসাময়িক আজকের দিনে কিছু বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। রহিন ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম দর্শক, আজকে ঐতিহাসিক একটি দিন। জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, পাঠ হয়েছে। মানিক মিয়া এভিনিউতে ঘোষণা পাঠ করেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে একটু যেতে চাই রহিন হোসেন প্রিন্সের কাছে। রহিন হোসেন প্রিন্স, জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন বৈঠকে আপনাকে দেখেছি। আজকে কি আপনি মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলেন কিনা? না, ধন্যবাদ আপনাকে, মিলন ভাইকে শুভেচ্ছা এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। না, আসলে আজকে আমি যাইনি, যদিও গতকাল ফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন, আজকে সকালে কার্ডও পাঠিয়েছেন। তা না যাওয়ার কারণও এই সুযোগে বলে দিই, খুব সিম্পল বক্তব্য। কারণ আমরা এটা জানতে পারলাম এটা হচ্ছে একটা ঘোষণা পাঠ অনুষ্ঠান। তো এখন আমরা এই গণঅভ্যুত্থানের পরপরই ঘোষণা নিয়ে নানা আলোচনা হয়েছিল, কিন্তু এই ঘোষণা পাঠের নামে কি হতে যাচ্ছে এটা আমরা জানি না। কারণ আমাদের সাথে কথাও বলে নাই একটা রাজনৈতিক দল হিসেবে, আমাদের জোট আছে, আমাদেরকে এ ব্যাপারে কোনো খসড়াও পাঠানো নেই, আলাপ আলোচনা করা হয়নি। তো এই ধরনের একটা অনুষ্ঠান এবং গেলে ওনারা যেটা জানিয়েছিলেন যে যে নেতারা যেসব মঞ্চে থাকবেন আপনিও সেই মঞ্চে থাকবেন, আসেন। তো আমরা তো তার ধরেন আমরা সবাই মঞ্চে আছি, সেখান থেকে একটা ঘোষণা হচ্ছে, তো এইটার পার্ট তো আমি। তো একটা জুলাই এত বড় একটা গণঅভ্যুত্থান, সেটাকে ধরে সবাই আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে একটা পার্ট হতে তো আমার আপত্তি নাই, কিন্তু যেটা আমরা জানি না কি পড়বে না পড়বে, তো সেইটার পার্ট তো হওয়া কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হিসাবে সেটা আমাদের মনে করেনি বলে যায়নি। সেই হিসেবে কি এটা মনে করেন কি যারা ওখানে গিয়েছেন তারা ঘোষণাপত্র সম্পর্কে জানতেন? পত্রিকায় তো যতটুকু আমি দেখেছি 4টা দল জানতেন, আর অন্যরা আমি জানি না যারা গেছেন তারা সবাই জানেন কিনা। গতকাল আমরা একটা অনুষ্ঠানে বলে যে অনেকগুলো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা হয়েছিল, তার মধ্যে আমি আজকে এই অনুষ্ঠানে একজনকে দেখলাম, আমি ইচ্ছা করে নাম বলছি না। তো তাতে ওইখানে অনেকগুলো রাজনৈতিক দল যারা আমরা আন্দোলনে ছিলাম, ঐক্যমত্য কমিশন আলোচনায় ছিলাম, তারা সবাই আমাকে জানালো যে তারা জানেন না বলে তারা যাবেন না। আর ওই একজন তিনি বললেন যে আমি তো ঘটনাচক্রে ঢাকায় ছিলাম না অনেক দিন, আমি ফেরার পরে একটা ফোন করলো, আমি তো অত চিন্তা না করে বলেছি যে আসব, এখন আপনাদের কথা শুনলাম, দেখা যাক কি করি আর কি। তো এটাই। তো আমি জানি না উনি কালকে পর্যন্ত আমাদেরকে যেটা বললেন উনি জানতেন না, এখন তারপরে যদি উনি জানেন সেটা যারা গিয়েছেন বাম ঘরানার কেউ কি জানেন? আমার জানা মতে এরকমের কেউ না, শুধু বাম না এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল আপনি দেখলে দেখবেন যে এরকমের কেউ গেছে, এরকম আমার জানা নেই অন্তত পক্ষে। তার মানে আপনি এই ঘোষণাপত্রকে আপনি কি এখন অস্বীকার করার সুযোগ আছে কি? না, আমি স্বীকার অস্বীকারের ব্যাপারটা না, আমি বলছি যেমন ঘোষণাটা এখন পাঠ করলেন, আমরা এটা দেখব, দেখে আমরা যদি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে হয় তখন করব। কারণ একটা ঘোষণা কিন্তু দেখেন, খুব খেয়াল করেন,
যেইটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যতটুকু আমি অন এয়ারে বক্তব্যের মধ্য দিয়ে জানলাম যে তাতে বলা হচ্ছে যে ওনারা এই যে ক্ষমতায় আসলেন, এটাকে একটা লিগ্যাল করার জায়গায় যাবেন, একটা সংবিধানে এইটার একটা স্বীকৃতি, পুরোটা না হোক, এবং একটা তফসিলে দেওয়া বিষয় আছে। তার মানে এর প্রত্যেকটা শব্দ, আমি বাক্য, আমি প্রত্যেকটা বারবার বলছি কথাটা, মানে রিপিট হচ্ছে আমার কথা, কিন্তু শব্দ বাক্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যদি আমরা কোনোটায় সংবিধানের কোনো স্বীকৃতির প্রশ্ন আনতে চাই বা আমরা তফসিলে আনতে চাই। তা সুতরাং এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে লাইন বাই লাইন বা অক্ষর না দেখে কোনো মন্তব্য করা যায় না। সুতরাং আমরা এটার আসলে বোধহয় প্রথম কথা হচ্ছে সরকার এটা আমাদের পার্ট হওয়া না হওয়া নিয়ে ভাবছেন না, তা না ভাবলে তো আলোচনায় নাই। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ছোট একটা প্রশ্ন করে চলে যাই, আমি মিলন ভাইয়ের কাছে যাব। এই ঘোষণাপত্র নিয়ে ভবিষ্যতে আবার কোনো আলোচনা করবার বা সংযোজন বিয়োজন করবার সুযোগ আছে কি না? আমি ওই উত্তরই একইভাবে বলছি, সেটাও আমরা জানি না যে এটা সুযোগ আছে কিনা বা ওনারা কি করবেন। কিন্তু জেনারেলি যেটা হয় যে কোনো একটা, এটা অবশ্য মুক্তিযুদ্ধের সময় মনে আছে যে ওই যে পলাশীর আম্রকাননে যেখানে আপনার স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল, কারণ ঘোষণা পাঠ কিন্তু একটা বিরাট, মানে যে কোনো বিষয় তো একটা বিরাট ব্যাপার। সাধারণত একটা হলে এটা কিন্তু পরিবর্তন না করাটাই সঙ্গত হয়। মিলন ভাই আরও তার যুক্তিতে হয়তো বলতে পারবেন, কিন্তু আমি বুঝি এটা ওই রকমের সঙ্গত হয় না পরিবর্তন করা। কিন্তু যেটা আমরা যেটা আমরা জানি না, সেই ধরনের কোনো ঘটনাকে স্বীকৃতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এখন এটা বলে শেষ করি, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যদি মনে করে থাকেন যে এটা ওনার সরকারের, মানে ওনার সরকার, যে সরকার এখন কিন্তু বিতর্কিত, আমরা প্রথমে যেভাবে তাকে সবটাই ব্ল্যাঙ্ক চেক দিয়ে সমর্থন জানিয়েছিলাম, এখন কিন্তু সেই জায়গায় থাকার মতো নাই। বা উনি যদি মনে করে থাকেন যে 4টা দল তাদের সাথে আলোচনা করেছি, এইটা কি বলে যে তাদের মতের প্রতিফলন, যদি ইতিমধ্যে দেখলাম আমি আপনার কথা, মানে টেলিভিশন স্ক্রলে যে অনেকগুলো মিশ্র প্রতিক্রিয়া, তাহলে আমি আপনাকে তো ওই কথায় আসে না আর কি। একটু যদি মিলন ভাইয়ের কাছে জানা, আনময় ইহসানুল হক মিলন, আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে বেশ আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনে দেশের প্রায় বলা হয় 30টির উপরে রাজনৈতিক দলগুলো তারা আলোচনা করেছেন, তাদের মতামত দিয়েছেন। অনেক সময় তারা মতের মিল না হওয়ার কারণে ওয়াকআউট করার মতো ঘটনা আমরা দেখেছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে এরকম আলোচনার দরকার ছিল কিনা প্রথমে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন হলো, এটাকে আপনি কি এই সরকারের জুলাই ঘোষণাপত্র মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের বিজ্ঞ আলোচক প্রিন্স ভাই রয়েছেন, তিনি তার বক্তব্য দিলেন। দেখুন, এই জুলাই ঘোষণাপত্র, জুলাই 36, এটি একটি ঐতিহাসিক দিন। এই দিবসটি ম্লান হয়ে যাক, এটা বাংলাদেশিরা আর জীবনে এই জাতি দ্বিতীয়বার মতো কামনা করে না। বারবারই আমরা শহীদে আত্মহতি দিচ্ছি, কিন্তু পরবর্তীতে তার কোনো রকম সংরক্ষণ বা এই স্বাধীন সার্বভৌম দেশকে, যেমন আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, কিন্তু রক্ষা করিনি। এখন এই জুলাই সনদ আমাকে বলবে যে এটাকে রক্ষা করার দায়িত্ব শেষবারের মতো 1400 শহীদ, 20,000-এর উপর আহত, যাদেরকে আজকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে, তারা এই গুরু দায়িত্ব দিয়ে গিয়েছে। ঘোষণাপত্র, রুহিন ভাই যেটা বলেছেন সেটা সত্যি যে এটার ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন ছিল। আজকে আমরা যে কমেন্টগুলো দেখতে পেলাম, সেই কমেন্টগুলো জামাতের কমেন্টও দেখেছি, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান সাহেবের কমেন্ট আমরা দেখেছি। সেই কমেন্ট দেখে মনে হচ্ছে যে এটা বিস্তারিত আলোচনা সকলের সাথে হয়নি। হলে যারা মঞ্চে রয়েছে তাদের মধ্যে তো সেই দলগুলো রয়েছে, তা কেন বা এই কথা বলে, জামাতের প্রতিনিধিত্ব তো ছিলই। আর আমরা তো ব্যাপকভাবে যে কোনো সংস্কার, পরিবর্তন এবং আগামী বাংলাদেশে যা হওয়ার দরকার সেই ব্যাপারে আমাদের জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি বলে যাচ্ছেন অনাগতভাবে, এবং আমরা সেই প্রত্যাশী রয়েছে। আমরা এখানে দেখলাম এই 4-এ যেটা রয়েছে, সেখানে আমাদের স্বাধীনতা 75-এর পরে 7ই সিপাহী জনতা বিপ্লব দিবসের ঘটনার কথা বলা হয়েছে, এবং একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়, এই কথাটি এই 4-এ রয়েছে। কিন্তু সেই জায়গায় একটু কৃপণতা দেখলাম, কারণ সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা আমরা পেয়েছিলাম, এবং ন্যায় বিচার শুরু হয়েছিল সেই
1975 সেই 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের পরে সেটা হয়েছিল, কিন্তু সেখানে আমরা শহীদ জিয়ার নাম উল্লেখ করিনি। নাম না থাকার কারণে সংকীর্ণ মনে করছি। আমি মনে করি যে এই দেশটি যিনি স্বাধীনতার ঘোষণাও করেছিলেন, পরবর্তীতে যিনি এই ধরনের বিপ্লবের মধ্য দিয়ে তিনি এই দেশকে এই সংস্কারের প্রথম যাত্রা শুরু করেছিলেন, সেই জায়গা হয়নি। 6-তে এসে আমরা দেখেছি যে সেইখানে 1-11 ষড়যন্ত্রের কথা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা জানি যে 1-11 ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল, ফেসিবাদের জন্ম হয়েছিল, 1-11 সেটার জন্ম দিয়েছিল। সেই জায়গায় আমরা যখন দেখতে পাই 13-তে এসে বলা হচ্ছে যে এইখানে যে ইলেকশন হয়েছে যেগুলি ভালো ইলেকশন হয়নি, অর্থাৎ যে ইলেকশনগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে সমালোচনা করি, 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদের নির্বাচনের কথা বলা হচ্ছে, ভোটাধিকারের কথা বলা হচ্ছে। ষড়যন্ত্র তো হয়েছিল 1-11 সময়। তাহলে 2008 নির্বাচনটা কি ষড়যন্ত্রের নির্বাচন নয়? সেই ষড়যন্ত্রের নির্বাচন দিয়েই তো সে এটিএম শামসুলুদ্দা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন সাহেবের যেই নির্বাচন কমিশন ছিল, তারাই তো এই ফেসিবাদের বীজ বপন করে গিয়েছিল, আমরা তো সেটা দেখেছি। কিন্তু 14-র কথা বলা হলো, 18-র কথা বলা হলো, 24-এর কথা বলা হলো এই ষড়যন্ত্র হয়েছিল 1-11-এর সময়, যেটা এখানে 6-তে রয়েছে। সেই 2008 নির্বাচনের কথা যেভাবে এরিয়া ডিমার্কেশন করে অনেক রকম পলিসি অ্যাডপ্ট করে সেই সময় আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠ করেছিল, সেই জায়গায় 2008-এর কথা বলা হয়নি। সেই জায়গাটি আমি মনে করি যে ঠিক রয়েছে। এই বৈষম্যের কথা বলা হয়েছে। দেখুন, বৈষম্য বিরোধী হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, কিন্তু আমি যদি একটি করে উপজেলায় যাই, তাহলে আমার উপজেলায় 23,000 লোককে জেল খাটিয়েছে। তার মধ্যে 90% ছিল বিএনপি, 5% ছিল আওয়ামী লীগ আর 5% ছিল আদার্স। এই 23,000 তো শুধু মামলায় জর্জরিত, আয়নাগর, খুন, গুমের মধ্যে রয়েছে। বাকি সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাদের দ্বারা লুণ্ঠন, নির্যাতিত, নিপীড়িত এবং ধর্ষণ কি না হয়েছে, লুটতরাজ। তাহলে একটি উপজেলায় যদি আমাদের 4 লক্ষ ভোটার থাকে বা 4 লক্ষ অধিবাসীদের 2 লক্ষের মতো তো অত্যাচারিত হয়েছে। সারা বাংলাদেশে তাদের এই 16 বছরের অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে যে বহিঃপ্রকাশ ঘটেছিল, যেটা হয়েছিল সেটা 5ই আগস্ট বা আমাদের জুলাই 36, সেই জায়গাটিতে আমি মনে করি যে এর কৃতিত্ব যেভাবে বলাই হচ্ছে, সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশে আপামর জনসাধারণ যে ভূমিকা ছিল, এটাকে শুধু ওই আপনার কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই যে লাখো লাখো জনতা সারা বাংলাদেশ থেকে বেরিয়ে আসছিল 5ই আগস্টের আহ্বানে, যে কারণে তিনি পালাতে বাধ্য হয়েছিলেন, অবশ্যই নেতৃত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্ররা। এখানে তো একটি কথা, যদি 24-এর কথা বলছেন আপনি, সেখানে তো আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায়ও তিনি ব্যক্ত করেছেন। আমি যদি আপনাকে শেষ করে দিচ্ছি, আমি বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে সংকীর্ণতার কথা বলছেন, যে সংকীর্ণতা এখানে দেখছেন, আপনার কি মনে হয় বিএনপির কারোর সাথে আলাপ না করে ঘোষণাপত্র ঘোষণা করেছেন ডক্টর ইউনূস? না, আলোচনা হয়েছে কিন্তু ব্যাপক আলোচনা হয়নি, যেটা আমরা স্ক্রলে দেখলাম তাতে এটা প্রতীয়মান হয়। অতএব আলোচনা যদি সব কিছুই হতো, আবার দেখুন 27 এসে বলছে এটা পরবর্তী নির্বাচনের পরে এই ঘোষণাপত্রকে সংবিধানে সংযুক্ত করা। সকল বিষয় সংবিধানে সংযুক্ত করতে পারবে কি পারবে না, উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করতে হবে। আচ্ছা, তাহলে আপনি যদি এটা সংবিধানে সন্নিবেশিত করতে চান এবং তফসিলে আনতে চান, তাহলে স্টেক হোল্ডার সকলের সাথে প্রত্যেকটি বিষয়ে ব্যাপক আলোচনা করার দরকার ছিল। তবে আমি মনে করি এজ এ হোল আমাদের জনগণের যে দাবি দাওয়া, মানুষ যে এই 16টি বছর যে নিষ্পেষিত নিপীড়িত হয়েছে, তার কোনো কিছুই বাদ গেছে না, আমি বলছি বাদ যায়নি তা বলছি না, তার চেয়ে বেশি হয়েছি আমরা। আমি মনে করি যতটা হয়েছে ততটা এখানে প্রতিফলিত হয়। যদি ভাবে বলি, বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে একটি বড় দল এবং বড় স্টেক হোল্ডার। যদি বলি, যেভাবে রুহিন হোসেন প্রিন্সরা, তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়নি, ঘোষণাপত্র জানতেন না, সেই কারণে তারা অনুষ্ঠানে জানি দাওয়াত পেয়েছেন, কিন্তু বিএনপি কেন গেল তাহলে? না, আমি তো বলছি যে বিএনপির মতো দল যদি না যেতেন, তাহলে ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন করার সুযোগ ছিল। নজরুল হোসেন যা চেয়েছি তা হয়েছে, তার বেশিও হয়েছে। তাহলে কি বললাম, হয়েছে কিছুটা আলোচনা, খানিকটা হয়নি, সেটা আমি বলছি। অ্যাজ এ হোল যেটা হয়েছে তার চেয়ে বেশি হওয়ার কথা ছিল।
এ তো টিপস অফ দ্য আইসবার্গ। জি, ধন্যবাদ রহিল হোসেন প্রিন্স। এই দফার মধ্যে 28 দফার মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা, আন্দোলনকারী সকলকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেয়া হবে। যদি এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়নি আপনাদের সাথে, এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? বা এই জুলাইদের শহীদদের জাতীয় বীর ঘোষণা, শহীদ পরিবার, আহত যোদ্ধা, আন্দোলনকারীকে সকল প্রয়োজনে আইনি সুরক্ষা দেওয়ার যে বিষয়টি এখানে উঠে এসেছে, এই বিষয়টাকে যদি মূল্যায়ন করতে বলে আপনি কি? না, আমি ছোট করে দুইটা বলি যে আমি পুরো ঘোষণাপত্র টোটালিটিতে মূল্যায়ন করতে হয়। তা যেহেতু এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা লাইন বাই লাইন পুরোটা পড়তে পারিনি, সুতরাং এই পুরো মন্তব্য আমি এখানে এখন করব না। কিন্তু আপনি যে পয়েন্টটা বললেন যে দেখেন, এত বড় একটা গণ অভ্যুত্থান, অবশ্যই আমাদের একটা প্রধান কাজ হচ্ছে কি, এই যে হত্যাকাণ্ড, এর সাথে জড়িতদের বিচার। একই সাথে মানে আমি বলছি কি, এটাকে আমাদের নতুন না, পুরনো দাবির সাথেই আছে যে এইসব পরিবার, আহত যারা, তাদের মর্যাদা এবং পুনর্বাসন। এখন মর্যাদা আমরা কিভাবে দেব তার উপরে তো নির্ভর করে। এখন আমি জানি না যে ওনারা বীর মানে এই শব্দের মধ্য দিয়ে কি বলতে চান, কারণ সেটা না হলে হয় কি, দেখেন একটা আমরা যদি রিভিজিট করি, আমরা মুক্তিযুদ্ধ তো কারোর সাথে তুলনীয় নয়, মুক্তিযুদ্ধও কারোর সাথে তুলনীয় নয়, এটা মনে রাখতে হবে। মনে রেখেই কথাটা আমি বলছি যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের আসন সবসময় দিতে পেরেছি এমন না, কিন্তু বিগত দিনে দেখবেন সম্মানের আমরা দেওয়ার কাজটা নানাভাবে করেছি। এমনকি একটা আর্থিক প্রণোদনার কাজটা যখন আসলো এবং তার নাতিনাতকুর পর্যন্ত এই সুবিধার জায়গাগুলো আসলো, তখন দেখবেন দুর্নীতি সহ নানা ধরনের ঘটনা ঘটে গেল। আপনি জিনিসগুলো খেয়াল করতে হবে। তো এখন একটা মর্যাদা প্রদান এক জিনিস, এবং মর্যাদার নামে আমি কি করতে চাই, তা দিয়ে আসল উদ্দেশ্য ব্যাহত হবে কিনা, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এই প্রসঙ্গ করে আমরা এটুকু বলবো যে এত বড় ঘটনায় যারা শহীদের মৃত্যুবরণ, তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদের মোটেই দ্বিমত নাই। এ দেওয়ার কথাটা আমরা প্রথম দিন থেকে বলে আসতেছি, সেইটাই দেওয়ার প্রশ্ন থাকবেই। এবার আসে আপনি পরে যেটা বললেন সংবিধানের প্রশ্ন। সংবিধানে আপনি এটা তো একটা গণ অভ্যুত্থান, তো আপনি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি, একটা সংবিধানকে কি আপনি এই ধরনের সব অন্য ধরনের একটা বড় পুস্তিকা বানায় ফেলবেন? এটা আমাদের জানা মতে এটা কখনো হয় না। তাহলে তো আমরা আগেই বলবো যে আপনি কি বলে যে মুক্তিযুদ্ধর আগের যে কাহিনী, মুক্তিযুদ্ধ কেন, আপনি মুক্তিযুদ্ধকে হঠাৎ করে আসছে? পাকিস্তান বিরোধী সংগ্রাম কি হঠাৎ করে? ব্রিটিশ বিরোধী সংগ্রাম ছিল না? বাঙালির হাজার বছরের ঐতিহ্য আছে না, যেটা শোষণ মুক্তি লড়াই। এবং সেখানে দেখবেন আমরা এইখানে কি বলে যে ফকির বিদ্রোহ দেখেছি, হাজী দানেশ বিদ্রোহ দেখেছি, এইদিকে আপনি সন্ন্যাসীদের লড়াই দেখেছি। তার মানে এইটাতে একটা ব্যাপক জায়গা, তা আপনি এই সবটাকে তো আনতে পারবেন না। আচ্ছা, ওইটা বাদ দেন, 90-এর গণ অভ্যুত্থান তাহলে কোথায় যাবে? আপনি শুধু তাই না, দেখলাম যে আমাদের অন্য বন্ধুরা আলোচনা আগে করছেন যে আপনি যদি 24-এ আনতে যান, তাহলে এই যে যারা ছাত্ররা আন্দোলন করলো, তারা যে ওইটাকে কত 14-18 কি বলে যে কোটা বিরোধী আন্দোলন, পরে হচ্ছে আপনার নিরাপদ সড়ক আন্দোলন, এই ধারাবাহিকতা। সুতরাং আপনি এই সবকে আনতে পারবেন না, কিন্তু অবশ্যই এইখানে যদি আমরা হতে পারি। আপনি 24শে জুলাইয়ের সাথে কি মিলাতে চান? আমি গণ অভ্যুত্থান হিসেবে বলছি, আমি কারণ কোনোটার সাথে কোনোটা মেলানোটা খুব ভুল পদ্ধতি। সুতরাং আমি সেটা যদি আপনি শহীদ হওয়ার বিষয়টা, যদি মৃত্যুবরণের বা আহত হওয়ার বিষয়টা যদি বলি, সেটাও শহীদ তো তুলনা করা যায়, যেটা সেটা তুলনা করলে তো আপনি মুক্তিযুদ্ধের পরে আমাদের কোনো আন্দোলনে এত শহীদ হয়নি, যার জন্য এদেরকে তো আমি তো বিশেষ মর্যাদার কথা তো বললামই, সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমি বলছি আপনি যখন সংবিধানের পার্ট এগুলো করতে চাইবেন, তখন কিন্তু এটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা এখানে যদি বিভিন্ন আন্দোলনের স্বীকৃতির মধ্য দিয়ে এটা নিয়ে আসি এবং কখনো তফসিলভুক্ত করার প্রশ্ন ওঠে, সে ব্যাপারে ওই যে মিলন ভাই ওই কথার সাথে আমিও একমত পোষণ করে বলি, এই ব্যাপারে আমরা আরও আলাপ আলোচনা করে যদি এক জায়গায় যেতে পারতাম, আমি না পারার কারণ দেখি না, পারা খুব ইজি মনে করতাম যদি ওনারা আলোচনাটা করতেন, তাহলে এটা আগামীতে খুব সহজ হতো। নাহলে দেখবেন ওই যে আপনারই তো বলছেন যে স্ক্রলে দেখা যাচ্ছে কার কি মত, আপনি এখন শতমত আসবে, এই শতমত আপনি কোথায় আপনি এক করবেন, সন্নিবেশ করবেন। সেক্ষেত্রে ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার আপনি পক্ষে না বিপক্ষে? না, আমার মনে হয় এটা সাংবিধানিক স্বীকৃতি না, এটা অবশ্যই আমরা আমাদের হিস্ট্রির পেটের বড় পার্ট হবে,
এটা হিস্ট্রির বড় পার্ট, এটা আমরা জাদুঘরে রাখতে পারি এবং এটা হিস্ট্রির পার্ট হিসাবে কিভাবে আরও সামনে রাখতে পারি আমাদের আগামী দিনের অগ্রযাত্রার জন্য বা ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য, সেটা আমরা রাখতে পারি, তাদের নিয়ে কথা। কিন্তু এইটা সংবিধানের পার্ট হওয়ার বিষয়টা আমরা অভিযোগ হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি না পেলে ভবিষ্যতে জুলাই আন্দোলনে যারা জড়িত তাদেরকে বিচার করার সুযোগ এইটা মনে হয় সমস্যা না। শোনেন, এইটার ওই যে ওনারা তো পার্লামেন্টে ছিলেন, উনি তো মন্ত্রীও ছিলেন, আর ক্ষমতায় দল ছিল না, ভালো বলতে পারবেন। এইটা হচ্ছে আগামীতে যারা নির্বাচিত হবেন সহ অন্যরা, যেহেতু আমরা এটা আমিও বলি, ধরুন আমরা যাই হই না কেন, কিন্তু এই ব্যাপারে তো আমরা ঐক্যমত্য জেনারেলি আছি, এই আন্দোলনে তো আমরা সবাই মিলেছিলাম। সুতরাং ডিফ্যাক্টো এই আন্দোলনের যে ভূমিকাগুলো, সেটা তো ডক্ট্রিন অফ নেসেসিটি, তাই তো বলে, এইটার হিসাবে এক ধরনের স্বীকৃতি থেকেই যাবে। সুতরাং আমি ওইটা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নাই। যদি আমি আন্দোলনের একজন হয়ে আমি 2 নম্বরই না হই, একজন হয়ে যদি আমি আন্দোলনকে বেচে দিয়ে আমি কি বলে টাকা বানানোর মেশিন না করি, আন্দোলনকে আমি ক্ষমতার অপব্যবহার না করি, তাহলে আমি ভয়ের কিছু দেখি না। তাহলে এইটা ভয় কেন পাচ্ছে তার তো কারণ নেই, ওটা আমাদেরই সবারই দায়িত্ব যে তাদেরকে সম্মান দেওয়া। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা হচ্ছিল জুলাই ঘোষণাপত্র। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আনম ইহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা, আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। বিরতির পর একটু ডক্টর আনম ইহসানুল হক মিলনের কাছে যেতে চাই। ডক্টর আনম ইহসানুল হক মিলন, ঘোষণাপত্রের পরে রাজনৈতিক দলের নেতাদের কিছু বক্তব্য আপনাকে আমি প্রথমে পড়ে শোনাতে চাই, তারপর আপনাকে আমি প্রশ্ন করব। যদিও মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, তিনি বলেছেন ঘোষণাপত্রে থাকা বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার কতটা বাস্তবায়ন করতে পারছে তার উপর নির্ভর করবে ঘোষণাপত্রের সফলতা। মামুনুল হক, খেলাফত মজলিসের আমির, এই ঘোষণাপত্রের আইনি ভিত্তির উপর নির্ভর করে স্বপ্ন পূরণের প্রত্যাশা। আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি নায়েবে আবি জামায়াতের, জুলাই যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি ঘোষণাপত্রে, কালকে থেকে বাস্তবায়ন হবে তার কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি। এই ঘোষণা পাশ কাটিয়ে যাওয়ার অনেকটা চেষ্টা, হতাশ বলেছেন তিনি। আবার মুজিবুর রহমান মঞ্জু ব্যাপারে তিনি বলেছেন ঐতিহাসিক মুহূর্ত, জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন এনসিপি। আবার নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে বিএনপির উপর মন্তব্য করবে তিনি। তারপর তিনি একটা মন্তব্য করে তিনি দলটি যা যা চায়নি তার কিছুটা প্রতিফলন এতে হয়েছে বলেও জানিয়েছেন। এটিকে আসলে পজিটিভ বলেছেন না নেগেটিভ বলেছেন হয়তো আপনার বক্তব্য থেকে আমি শুনবো। নুল হক নূর বলেছেন গণ অধিকার জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় রাখার প্রস্তাব করেছিলাম তার বেশিরভাগই ঘোষণাপত্র আসেনি, তবে দেশের বৃহৎ স্বার্থে এই ঘোষণাপত্রকে সাধুবাদ জানাই। নুল হকের নুল হক নূর তিনি বলেছেন যা প্রস্তাব করেছিলাম, তাহলে প্রস্তাব করেছিলাম যদি কথাইটাই হয় তাহলে ঘোষণাপত্র নিয়ে আবার নুর হক নূরদের সাথে আলোচনা হয়েছে কিনা, তিনি তো প্রস্তাব রেখেছেন বলছেন। তাহলে আবার 2 উপদেষ্টার মধ্যে ডক্টর আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। সব রাজনৈতিক দলগুলো এক মঞ্চে আসার একটা বিশাল সফলতার কথা বলছেন 2 উপদেষ্টা। এতগুলো মানুষের মিশ্র প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কারণে ভবিষ্যতে ঘোষণাপত্র বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে কি বলে মনে হয় কিনা? দেখুন, প্রথমত আমি কোনো কিছুকে সংকট মনে করি না, কারণ আলোচনার টেবিলেই সব কিছু সমাধান হবে। তবে নজরুল ইসলাম খান যে কথাগুলো বলেছেন সেটাই আমি কিছুটা ওনার পক্ষ বা বিপক্ষে তো বলারই প্রশ্ন আসে না, ওনার বিষয়টাই বলতে পারি। ওনারা অনেক কিছু চেয়েছিলেন, মানে বিএনপি আমরা অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। যদি আপনি এখানে দেখুন 6তে বলা হয়েছে যে 111 থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে ঘোষণাপত্র 6 নম্বরে, তাহলে এখানে 24 নম্বরে এসে বলা হলো যেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের জাতীয় বীর ঘোষণা করে, শহীদের জন্য আইনি সুরক্ষা হতে তাদেরকে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ বিএনপি অর্থাৎ নজরুল ইসলাম খান আমরা তো ভাবতেই পারি 1/11 থেকে আমাদের দল থেকে বা এই দলে এই ফ্যাসিবাদ রাজনীতির স্বৈর শাসক হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করে আত্মহত্যা দিয়েছে তারা কি বীর শহীদ নয়? এই প্রশ্ন আমরা করতে পারি। ধরুন
আমাদের দল থেকে তো আমরা এই প্রশ্নটা করতেই পারি যে 2022 ডিসেম্বরের থেকে 2023 28 অক্টোবর পর্যন্ত 10টি সমাবেশ করতে আমাদের দলের থেকে 22 জনকে আত্মহতি দেওয়া হয়েছিল। তাহলে ইমিডিয়েট বিফোর এই জুলাই 36-এর পূর্বে যারা আত্মহতি দিয়েছে, যাদের কারণে এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে, তাদেরকে যদি আপনি বীর মুক্তিযুদ্ধ ঘোষণা না করেন, তাহলে নজরুল ইসলাম খানকে এটা বলতে পারেন না? নিশ্চয়ই উনি চেয়েছেন যে আরো কিছু। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু যা প্রতিফলিত হয়নি, বিএনপি সেখানে গিয়েছে। অর্থাৎ বিএনপি এতদিনে যে ঐকমত্য কমিশনের বক্তব্য কিংবা রাজনৈতিক বক্তব্য, কোন ধরনের বক্তব্যের কথা শুনিনি। যারা বিগত 16 বছর আন্দোলন করেছে বিএনপি, সে আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যে আপনার কথায় শহীদ হয়েছেন, তাদের কথা তো ঘোষণাপত্র তুলবার জন্য এই ধরনের কোনো দাবি কি আপনি দেখেছেন? আমি দেখি। আমার তো মনে হয় এটা খুব প্রাসঙ্গিক। আপনি এই প্রাসঙ্গিক মনে করছেন? ঘোষণাপত্র শুরুই হয়েছে স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার হাসিনা তার যে যাত্রা শুরু করেছে 1/11 থেকেই তো তাকে ফ্যাসিস্ট বলা হয়েছে। বারবার বলা হচ্ছে 16টি বছর। আন্দোলনের স্প্যান অফ দ্য টাইম ছিল 16 ইয়ার্স। 16 ইয়ার্সকে যদি আপনি ক্যাপিটালাইজ করেন, ক্যাশ করেন, তো 16 ইয়ার্সে যারা আত্মহতি দিয়েছে তাদেরকে আপনি বাদ দিতে পারেন না। আপনি একটি রাষ্ট্র যারা এই স্বৈর শাসককে তাড়ানোর জন্য যারা আত্মহতি দিয়েছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলতে আপনি এত নিজেকে খাটো করছেন কেন? আপনি চৌধুরী আলম হারিয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে, ইলিয়াস আলী হারিয়ে গিয়েছে, তারা কি বীর মুক্তিযোদ্ধা না? তারা কি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেনি? তাদের কি ফ্যাসিস্ট গুম করেনি? তাহলে আপনি এত সংকীর্ণ মনা হয়ে শুধু 36 রাখছেন, আর গুটি কয়েক নিলেই তো হয়ে যেত। সেই জায়গাটাই নজরুল ইসলাম খান বলছেন যে অনেক কিছুই ছিল, হয়নি, অনেক কিছু হওয়ার আছে। বাট যেহেতু বিএনপি সেখানে উপস্থিত রয়েছে, অবভিয়াসলি বিএনপি যে কোনো ঘোষণাকে, যে কোনো বিষয়কে পজিটিভলি ভাবে, এবং এই ঐক্যমত্যের কথা বলছেন, সংস্কারের কথা বলেছেন। আমাদের দল তো 2023 ফেব্রুয়ারি 13 তারিখেই এই ঐক্যমত্যের জন্য তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা দিয়েছিলেন। তা আমরা তো চেয়েছি ফেসিস চলে যাক, আমরা তো চেয়েছি সংস্কার হোক, আমরা সেই জন্যই সকলের সাথে ঐক্যমত্য করছি। কিন্তু আমরা বলছি এই ঘোষণাপত্রটি আর একটু বড় হলে ভালো হতো না? কারণ ডক্টর ইউনূস কি জুলাই 36-এ তিনি নির্যাতিত হয়েছেন? জুলাই 36 আগে তিনি নির্যাতিত হননি? জুলাই 36 আগে ওনার মামলা হয়নি? সেগুলি কি এখান থেকে বাদ দেওয়া হয়নি? তো জুলাই 36-এর আগেও তো ঘটনা ঘটেছে, তারই ধারাবাহিকতা এই আন্দোলন হয়েছে। এত কিছু যুক্ত করলে রহিম হোসেন প্রিন্স বলছেন এটা তো বিশাল একটা বই হয়ে যাবে। বিশাল রাষ্ট্র, বিশাল দেশ, বিশাল মন নিয়ে আপনাকে কাজ করতে হবে। বই, সংবিধান বিশাল বই হলে আপনার কোনো আপত্তি নেই? আপনার বিশাল বইয়ের ব্যাপার তো, এটা তো সাংবিধানিক বিষয়, এটা ঘোষণাপত্র। সেখান থেকে তো বলা হয়েছে পরবর্তী সরকার এটাকে সংবিধানে তাকে আনবে। সেটা তো ডিপেন্ডস করে, যেটা মান্না ভাই বললো, ডিপেন্ডস করে নেক্সট গভর্নমেন্ট। ধন্যবাদ। আমি আবার একটু রহিম হোসেন প্রিন্সের কাছে যাই। রহিম হোসেন প্রিন্স, আপনি রাজনৈতিক যারা নেতা তাদের বক্তব্যগুলো শুনেছেন, মিশ্র প্রতিক্রিয়া ছিল। আপনার কি মনে হয় এই মিশ্র প্রতিক্রিয়ার ঘোষণাপত্র নিয়ে ভবিষ্যৎ রাজনীতি বা ভবিষ্যৎ নির্বাচন বা ঘোষণাপত্র সাংবিধানিকভাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা? আমার তো মনে হয় আপনি এই কথাগুলোর মধ্য দিয়েই বিষয়গুলো কিছুটা পরিষ্কার হয়ে গেল, যে তার মানে যদি প্রকৃতপক্ষে এই আন্দোলনে অংশগ্রহণকারীরা বা সমর্থকরা, আমি খালি অংশগ্রহণকারী সমর্থক সব মিলাই বলছি, যে তারা মিলিয়ে আমরা যে ঐক্যবদ্ধ যেটা চাই, এই ধরনের ঐক্যবদ্ধ কোনো জিনিস আসেনি। এটা তো পরিষ্কার হয়ে যাওয়া হলো, একদিনের মধ্যে হয়তো এটা একেবারেই পরিষ্কার। এবং আজকের এই অনুষ্ঠানে একটা বিরাট অংশ এই আন্দোলনকারী যারা, তারা যায়নি বলে আমি জানি। যেটা আপনি চেহারা দেখলে দেখাবেন, এখানে 8টা বা 10টা দলের চেহারা দেখা গেছে। কিন্তু আপনি তো বললেন যে ঐক্যমত্য আলোচনায় আমরা প্রায় 30টা দল ছিলাম। এখন আমি জানি না যে মঞ্চে তোলার ব্যাপারে কোনো বিষয় ছিল কিনা। আমাদেরকে বলেছিল মঞ্চে জায়গা রাখতে চাই, কিন্তু সেটা তো বললাম আমি আগেই, ওটা আলোচনায় আমি যাচ্ছি না। তা সুতরাং এটা তো প্রথমেই দেখা গেল ওই পুরো পরিস্থিতি দেখে এবং এই বক্তব্য দেখে যে ব্যাপারে ঐক্যমত্য নাই। তা যে ব্যাপারে ঐক্যমত্য নাই সেই জায়গাটা তো সংবিধানের পাল্ট করার আমি কোনো বাস্তব কারণ দেখি না নিশ্চয়ই। তবে আমি এটা মনে করি যে আমরা এটাকে আউট অ্যান্ড আউট নাকচ করার প্রশ্ন কিন্তু আসছে না। আসছে হচ্ছে আমার ধারণা মিলন ভাই যেটা বলছেন, যে আমরা কত বেশি ঐক্যমত্যের ভিত্তিতে অতীতের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামী দিনে আমাদের পথ চলা রচনা করতে পারি। সেটাই হবে আমাদের পজিটিভ জায়গা, যেটা অলরেডি আমার বিবেচনায় এই সরকার একটা বড় ব্যত্যয় ঘটালো। বিশেষ করে আমি এই কথাটা আজকেই না বলে পারছি না, যে আজকে যেহেতু গণ অভ্যুত্থান দিবস 1 বছর হলো, এই 1 বছর আগে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, আরেকটা ধরেন আমি মানি না মানি, এই আলোচনা থাকলে পরে হয়তো করবো, ঐক্যমত্য কি বলে কমিশনের ওইখান থেকে তো আমরা
শেষ দিন এক ধরনের বর্জন মানে পার্মানেন্ট বর্জন করে বেরিয়ে আসতে বাধ্য হলাম। কিন্তু তারপর এটাও তো সত্য, এই দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা পরস্পর দেখা সাক্ষাৎ হয়, একসাথে কথা বলা, এই যে সংস্কৃতিটা গড়ে উঠেছিল, এটা একটা অগ্রগতির জায়গা। কিন্তু এই গণঅভ্যুত্থানের 1 বছর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি 3-4টা দলের সাথে কথা বলে, এবং আমরা আজকে ওই আপনার এসে দেখলাম ওই যে 3-4 দলের সাথে কথা বলছে তারাও এটার সাথে সন্তুষ্ট না। তিনি তো নিজেই বিভক্তির রূপরেখা ঘোষণা করলেন, যেটা আসলে মোটেই আমাদের কাছে কাঙ্ক্ষিত না। জি, ধন্যবাদ। ঘোষণা অর্থাৎ গণঅভ্যুত্থানের 1টা বছর পূর্ণ হলো, যার কারণে এই গণঅভ্যুত্থান ফেসিবাদ বিদায় হলো, গণঅভ্যুত্থান মসনদ ছারকার হয়ে গেল যেটা বলা হচ্ছে। 1 বছর অতিবাহিত হওয়ার পরও যে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই 1 বছরে কোনো ধরনের এই ঘটনার জন্য, জুলাই অভ্যুত্থানের ঘটনার জন্য যদি বলে 1400 নিহত এবং 20,000-এর বেশি আহত, এই ঘটনার জন্য কোনো অনুশোচনা আপনি দেখেছেন কিনা, বা অনুশোচনা না করার কারণ কি? না, 1 নম্বর অনুশোচনা আপনি কি দেখেছেন? আমার মনে হয় কেউ দেখে নাই, কেউ দেখেনি। আপনি জাস্ট জানতে চাই, ওইটার উত্তর দিচ্ছি। ভবিষ্যতে তো রাজনীতি করতে হবে। এবার আসছি, আমি যদি বলেন আমি এটা প্রত্যাশাও করিনি, পরিষ্কার কথা। সুতরাং আমি দেখা না দেখা নিয়ে আগে না আপনি কোশ্চেন করলে বলে আমি স্ট্রেট উত্তরটা দিলাম যে প্রত্যাশা করিনি। এই কারণে, কারণ ধরেন এই যে যাই হোক, এই আলোচনা আবার অনেক বড় আলোচনা গেলাম না, ছোট করে আমরা মানি না মানি, ধর না 8-এ ভালো হোক মন্দ হোক একটা নির্বাচন করে যেটুকু আসছিল, কিন্তু তারপরে সে যে দিন দিন রাজনীতিকে নাকচ করে দিয়ে, ভোটাধিকারকে নাকচ করে দিয়ে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে উঠেছে এবং ক্ষমতায় থাকার জন্য শেষ দিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছে। এই তো নিজে সচেতনভাবে করেছে, তা আপনি আশা করবো কেন? এখন পরে যেটা বললেন আমি এটা শেষ করে দিই, যেটা হয়তো আপনি বা অনেকের আমরা একটা সৎ আকাঙ্ক্ষা থেকে, কোড আনকোড সৎ আকাঙ্ক্ষা শব্দটাকে আমি বললাম, যেটা বলি যে ঠিক আছে কেউ তো একটা ভুল করতে পারে, ত্রুটি করতে পারে, কিন্তু মানুষের কাছে এসে সে তার কি বলে, এটাও জনগণের কথা কোড আনকোড বলি, যে পাপমোচন করুক তালি দেখবে, কারণ বাঙালির এই ঐতিহ্য আছে। কিন্তু আমি বলছি আমি এটা এখন প্রত্যাশাই করছি না। আমার একটা জানার ইচ্ছা যে অনুশোচনা করলে এখন ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেই বিচারে আইনি ভিত্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, অথবা অনুশোচনা না করার কারণে যাতে চলমান এই বিচারকে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করতে পারে সেই কারণে কি অনুশোচনা করছেন না? না, সেটা আমার প্রথম কথা। অনুশোচনা কি কারণে করছেন না ওইটা আমি বলাটা, আমি আমার জানার ইচ্ছা না, আমিও ভালো জানি না, কারণ এটা উনি বলতে পারবেন যে উনি কোন ডিজাইনের কারণে করছে। কিন্তু একটু আগে আমি যেটা বললাম আমি ওই জায়গায় রাখতে চাই যে ওনারা মানে ওরা পুরো টিম যেভাবে কাজটা করেছেন তো সচেতনভাবে করেছেন। সুতরাং এইখানে আমি ওইটা আশা করছি না। আর মামলা মোকদ্দমা যা বললেন, যতটুকু ভাই বুঝি যে মামলা আমি কি করলাম না করলাম এটা তো কোর্টের ব্যাপার, সুতরাং ওইটা কোনো প্রভাব ফেলা না ফেলার ব্যাপার না। বরঞ্চ বোধহয় সে ভাবছে যে রাজনৈতিকভাবে যে আলোচনাগুলো সামনে নিয়ে আসছে এখন নানা মিডিয়ার মাধ্যমে, সবটা হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু তার দলের অন্য লোক এখন তো যেখানেই পৃথিবীর থাকুক না কেন ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই মাধ্যমে আসে, তারা বরঞ্চ তাদের জায়গাটাকে নিশ্চিত করে অতীত দিনে ক্ষমতায় টিকে থাকার জন্য যে তকমাকে হাজির করত, যে অমুকরাই হচ্ছে এগুলোর পেছনের ষড়যন্ত্রকারী, সেই তকমা দিয়ে অন্ততপক্ষে সে চেষ্টা করতেছে, আবার কোড আনকোড করে বলি, সোকল্ড রাজনৈতিকভাবে উইন ওভার করার। কিন্তু সেইটা দিল্লি দুরস্ত, ওইটা হওয়ার কোনো সুযোগ আমি অন্ততপক্ষে দেখি না। আমি একটু মিলন ভাইয়ের কাছে যেতে। মিলন ভাই, আমরা শেখ হাসিনাকে বলতে শুনতাম দেশের জন্য কাজ করেন, তিনি দেশের মানুষের জন্য কাজ, দেশের মানুষের কল্যাণে কাজ করেন। আবার একটা কথা বলতেন, বঙ্গবন্ধু কন্যা তিনি, বঙ্গবন্ধু 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাহলে হঠাৎ করে বঙ্গবন্ধু কন্যা 2008 সালে এসে এইভাবে স্বৈরাচারী হয়ে ওঠার এবং জনগণকে, দেশের জনগণকে খুন করার এই মনোবৃত্তি সৃষ্টি হওয়ার কারণটা কি ছিল? কি নিজের কারণ ছিল নাকি বিদেশি কোনো ইন্ধন ছিল? আপনার কি মনে হয়? আপনি যে নামটি বললেন যার কন্যা, তার ইতিহাস কি বলে? 74 নির্বাচন, গরু চোরকে সংসদ সদস্য বানানো, হেলিকপ্টার করে ভোট ছিনতাই করা, 73-এ সেগুলো তো আমরা দেখেছি। মুস্তাক সাহেবের এলাকা থেকে ইঞ্জিনিয়ার সাহেবের ব্যালট বাক্স ছিনতাই করা। তারপর আমরা দেখেছি যে জাসদে 24,000 গণবাহিনীকে হত্যা করেছে, এগুলি আমরা দেখিনি। ওনার সময় তো জাসদের জন্ম হয়েছে। আসমা আব্দুর রফ সাহেব তো জীবিত রয়েছেন, শাহজাহান সিরাজ,
তিনি হয়তোবা নেই, কুদ্দুস খোকন মাখন নেই, তারা নেই, কিন্তু ওনারা তো রয়েছেন। তো ওনার চরিত্রে যা ছিলেন, উনি যা করেছেন এবং একনায়ত্ব প্রতিষ্ঠিত করার জন্য 1975 সালে সংসদে 24শে জানুয়ারি সংসদে 5 মিনিটে তিনি সংসদ ভেঙে বাকশাল করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। করেননি তিনি? তিনি তা করেছেন, তার পদাঙ্ক অনুসরণ করেছেন তারই কন্যা। আপনি কি করে বললেন যে প্রিস্টের মেয়ে তিনি? সেম থিং তিনি বলতেন, তার বক্তব্য ছিল উই নিউ কি লেগাসি সে ক্যারি করতো, কোন ব্লাড তার শিরা উপশিরায়, এটা তো আমরা জানি। সেই জন্যই বলছি, আপনার যদি সেই 74 লোমহর্ষের কাহিনী, কিভাবে মানুষকে বেঁধে নিয়ে এসে জাসদের কর্মীদেরকে কিভাবে গায়েব করে দিত, কিভাবে হত্যা করা হতো, কিভাবে রাতের অন্ধকারে রক্ষী বাহিনী দিয়ে, লাল বাহিনী দিয়ে পেটানো হতো, সেগুলি কি মানুষ ভুলে গিয়েছে? আপনারা বলতে পারেন নতুন প্রজন্ম, আমরা যারা তাহলে তারই পদাঙ্ক অনুসরণ করেছে, তারই রক্ত, জেনেটিক্যালি শি ক্যারিজ দ্যাট সেম ব্লাড। সেই জন্য খুনের মাত্রা তখন ছিল 7.5 কোটি, এখন হয়েছে 18 কোটি। সেই কারণে খুনের মাত্রা বেড়েছে। তখন তো জাসদের 30,000 মানুষ খুন করার কথা বলে দেখুন, জাসদের মুখে এটাও শুনেছি যে মাটি চাপা দিলে জাসদের রক্ত বের হবে। আসলে কি জানেন, বাংলাদেশে এই স্বাধীনতাযুক্ত মুক্তিযুদ্ধ বা এই যে জুলাই 36 এগুলি নিয়ে তেমন কোনো গবেষণা হচ্ছে না। আমি মনে করি হার্ভার্ডে বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে দেওয়া, হার্ভার্ড ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া, ফান্ড আমরা দেব, এই 71-এর মুক্তিযুদ্ধ কে হবে জাতির পিতা, আর এই জুলাই হতে শুরু করে এই আওয়ামী লীগ কী করেছে, এর উপরে রিসার্চ গবেষণা হওয়া দরকার। ধন্যবাদ। আমি একটু রহিন হোসেন প্রিন্সের কাছে যেতে। রহিন হোসেন প্রিন্স, আজকে গণমাধ্যমে একটা বিষয় বেশ আলোচনা সৃষ্টি করে, সেটা হচ্ছে কক্সবাজারে সদ্য সাবেক রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে গিয়েছেন, এরকম একটা খবর প্রচার হয়েছে, এবং সেখানে এনসিপির 5 নেতাও সেখানে গিয়েছেন এবং সেই হোটেলে বৈঠক করেছেন, এরকম একটা গণমাধ্যমে এসেছে। জুলাই ঘোষণাপত্রের এমন একটা দিনে এরকম একটা ঘটনা যদি গণমাধ্যমে আসে, সেটাকে আপনি যদি মূল্যায়ন করতে বা মন্তব্য করতে বলে আপনি কিভাবে মন্তব্য করবেন? না, 1 নম্বর ঘটনাটা দেখলাম যে আবার অনেকে অস্বীকার করেছে, কি আমরা জানি না, গুজব বলছেন। কিন্তু আমাকে যদি বলেন, আমি এটাকে কোনো অস্বাভাবিক ঘটনা দেখি না। ভেরি সিম্পল, আমি সরলি মানে সিম্পল করে দেখার পক্ষে। অস্বাভাবিক দেখি না মানে কি, পিটার হাস তার ভূমিকা এবং নতুন রাজনৈতিক দল একটা গড়ে ওঠার কথা বলা, এবং যে দলটির নেতাদের কথা বলা হচ্ছে দেখা সাক্ষাৎ করা, তাদের প্রতি ওনার আশীর্বাদ, সেটা তারা চাই। এবং এই কথাটা একটু যদি ঝেড়ে কাশাই দরকার, সেটা একটু মনে রেখেন। এইখানে বারবার আজকে ঘটনাচক্র 1-11-এর আলোচনাটা উঠলো সঙ্গত কারণেই, কিন্তু মনে রেখেন 1-11-এর একটা অন্যতম জায়গা ছিল কিন্তু বিরাজনীতিকরণ। মানে আমরা যে প্রচলিত ধারা রাজনীতিক আছি তার দলগুলোর মধ্যে তখন আমরা বলতাম -2 ফর্মুলা, এবং সেইটাও বাংলাদেশ থেকে এখন চলে গেছে। এটা অন্ততপক্ষে আমরা একেবারেই মনে করি না, এটা মনে রেখেন। কেন, তাও ছোট করে বলি যে আমরা বিশেষ করে 90-এর পরে একটা অ্যানালিসিস করে দেখেছি যে এই দেশের স্বার্থান্বেষী গ্রুপ, দুর্বৃত্তায়িত রাজনীতি যারা ধারক বাহক, আর বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা প্রথমে বিবেচনা করেছিল যে ক্ষমতায় যে থাকবে সেও তার লোক, বিরোধী দলে যেও থাকবে সে তার লোক। যখন দেখলো সেটা দিয়েও সব কিছু করতে পারছে না, তখন সে চাইল যে এই প্রচলিত রাজনীতিকে বাদ দিয়ে আরও কোনো দুর্বল একক এমন ক্ষমতাধর রাজনৈতিক দলগুলো, আমি বললাম যে দুর্বল হইতে পারে বা ক্ষমতাধর, যে তার কথা শুনবে, এইরকম সরকারই সে চায়। সুতরাং এখন পর্যন্ত সে কিন্তু একটা তথাকথিত কোড আনকোড করে বলি যে নতুন যে শক্তির উদ্ভব চায়, সেটা কিন্তু কোনো গণতান্ত্রিক দল চায় বলে মনে করি না। সে কিন্তু কোনো দেশপ্রেমিক দল চায় বলে মনে করে না। সে জনগণের সপক্ষের কোনো দল সে চায় না। সে চায় সকল ডেমোক্রেটিক আবরণটা সামনে থাকবে, কিন্তু তার দলের স্বার্থ রক্ষা করবে, এটাই প্রধান। প্রসঙ্গক্রমে একটু বলি, যেমন দেখেন আমরা বলি এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান দায়িত্ব কিভাবে একটা ভালো নির্বাচন করা যায় তার জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া, অন্য কাজে হাত না দেওয়া, এখতিয়ার বহির্ভূত কাজে হাত না দেওয়া। কিন্তু আপনি দেখেন কি করলো বাণিজ্য চুক্তির নামে, এখনও জানি না। অতীত দিনে আমরা বলে আসছি সব চুক্তি ওপেন করো, উনি আরও গোপন চুক্তি করলেন। উনি করিডোর দেওয়ার ব্যাপারে এখনও বদ্ধপরিকর, আমরা তার থেকে পিছিয়ে আসতে দেখি নাই। বন্দর নিয়ে এত আন্দোলন সংগ্রাম হলো, কিন্তু সেক্ষেত্রে তিনি বললেনই যে না আমি ডিপি ওয়ার্ল্ডকেই দেবো।
এবং রিসেন্টলি বাণিজ্য ব্যবসায়ীদের গোপন চুক্তি যেহেতু তুলেছেন আমি একটু বলি, বাণিজ্য গোপন চুক্তি তো অন্যান্য দেশও করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র তো আমার করেছে। কথা সেটা যেন আমি আপনার কথা আপনার মনে আছে কিনা, যেমন করোনার সময় সেটা জানি আমরা জেনেছি চীনের সাথে একটা বাণিজ্য গোপন আমার চুক্তি কথা হচ্ছে হয়েছিল। পয়েন্ট দুইটা, যে আপনি এটা চুক্তির নানা দিক আছে, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি বললাম যে এই চুক্তি উনি করারটা কি, ওনার দায়িত্ব কে দিয়েছে ওনার, তো যদি তারপরেও ধরেন, আমি কেন কথাটা বলছি শেষ করি তাহলে বুঝবেন, যে সেটা হচ্ছে ওনার যদি বুঝতাম যে ঠিক এখনকার যে প্রেক্ষাপট, ট্যাক্সেশন আরোপ হয়েছে, তাতে করা দেবে, তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে করলো না কেন? কিন্তু আমি বলতে চাইছি যে কারণে, একটা যদি ধরেন দুর্বল নির্বাচিত সরকারও থাকতো, তার জন্য কিন্তু এত সহজে বলতো না। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না, মিলন ভাই তো আরও বলতে পারবেন, ওনারা তো বিদেশে ছিলেন বা এইটাই দেখেন। আমাকে যদি বলেন, শব্দটা একটু খারাপ শব্দ আসছিল, আমি অ্যাভয়েডই করে গেলাম, একজন উপদেষ্টা বা অন্যরা বললেন আমরা যে আগেই ওনাদের কাছে অফার করেছি, কিন্তু আমি জানি, দেশের নাম বলতে চাই না, আমরা তো খবর সারা বিশ্ব রাখি, অন্যান্য দেশ সহ একটা দেশ, তারাও অনেক সময় নানা কারণে চুক্তিতে তারা করছে, কিন্তু সে দেখছে তাদের যে বেসিক জায়গা, তার কৃষি, এইটা যাতে ধ্বংস না হয়। এবং মনে রাখেন, মিলন ভাইয়ের পরে মনে থাকলে বলবে, উনি এই যে আমরা অফিয়ারে একটা আলোচনা করছিলাম, উনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি ওনাকেও কোট করতে চাই 30 সেকেন্ড এটা বলে, যে আমরা নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াইতে হবে এবং মনে রাখতে হবে আমাদের দাদা পরদাদা তারা এই দেশে বেঁচে ছিল না, আমরা কেন আমাদের মতো করে বেঁচে থাকতে পারবো না? সেইটা যদি না করতে পারি, আমার সার্বভৌমত্বই প্রশ্নবিদ্ধ করবে, আমরা আর কিন্তু কোনো সার্বভৌম দেশ হিসাবে থাকবে। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করে আমি যাবো মিলন ভাইয়ের কাছে, আমার কাছে সময় খুবই কম, 2 মিনিটের মতো সময় আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব সতর্ক থাকতে হবে, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো না, আমরা ঐক্যবদ্ধ না থাকলে, সতর্ক না থাকলে 1-11 ঘটা অসম্ভব কিছু না। আপনি একটু 111-এর কথা তুলছিলেন, মাহফুজও বলেছিলেন যে আসলে 111-এর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি পদধ্বনি শোনা যাচ্ছে 111-এর, কিন্তু আজকে আবার 111-এর যদি বলি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে শিশু সুলভ বলে মন্তব্য করেছেন। আপনিও কি এরকম কিছু দেখছেন কিনা, 111-এর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমি একেবারে উত্তর দিয়ে পরে উনি শেষ করুক। প্রথম কথা, এটা মনে রেখেন, আমরা এই যে গণতন্ত্রের পথে যাত্রা বলতে যেটা মিন করছি, যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং যথাযথভাবে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, এই পথে হাঁটাকে অনেকে বাধাগ্রস্ত করতে চাইবে, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ আছি, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের যদি অন্য কোনো ডিজাইন না থাকে, তাহলে আপাতত আমি ওই ধরনের কোনো আশঙ্কা দেখছেন না। যদি আলমগীর ইসলাম মিলন, মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উনি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, সম্ভাবনার কথা বলছেন, সতর্ক না থাকলে 1-11 সম্ভাবনা হতে পারে। আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন তথ্য উপদেষ্টা একই পদধ্বনি শুনতে পেরেছেন বলেছেন, কিন্তু তাকে শিশু সুলভ বলছেন। তাহলে বিএনপির 2 নেতার মধ্যে 2 ধরনের, উভয় রাইট, উভয় রাইট। আপনি যদি সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনি ওই চেয়ারে বসে, আপনি যদি জানেনই ষড়যন্ত্র, তাহলে ব্যবস্থা নিন। আপনি বলবেন কেন? While you are holding the chair, you cannot say this kind of statement in your verified Facebook. মন্ত্রিত্ব চালানো আর ভেরিফাইড ফেসবুক চালানো এক কথা নয়, সেই জন্য শিশু সুলভ। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই সরকার কাকে নিয়ে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার কাকে নিয়ে সরকার গঠন করলো? দেশ চালাচ্ছে কে? তার হ্যান্ডস কি? তার টুলস কি? তার সাথে কারা রয়েছে? তারা কি বলতে পারেন যে তারা এই স্বাধীনতাকামী, তারা সাফারার, তারা বিগত দিনে লাঞ্ছিত হয়েছে, জেল জুলুম হুলিয়া তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? আর যারা তার টুলস হ্যান্ডস, তারা কি হাসিনা হ্যান্ড ছিল না? তারা কি এই সরকারকে দেয়নি? পুলিশ বাহিনী বলেন, বিচার ব্যবস্থা বলেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এনিথিং ইউ সে সারাউন্ডেড দিস গভর্নমেন্ট, হু আর দে? তারা তো হাসিনারই মদতপুষ্ট লোক। তারা যদি তার সারাউন্ডিং থেকে থাকে, তাহলে তারা যে কোনো সময় এই সরকার, অনলি দ্য মনুমেন্টাল ইজ ডক্টর ইউনূস, তাকে এক নিমিষে উড়িয়ে দেওয়া কি খুব বিরাট ব্যাপার? উনি ছাড়া তো সকলেই তাদের। বলুন না, না, তাহলে মির্জা ফখরুল ইসলাম কেন সন্দেহ করবে না? সেই জায়গায় মাহফুজ যে কথাটি বলেছে, সেটাও তো ট্রোল হচ্ছে বাজারে, তাই না? সেই জায়গায় 5ই আগস্ট আপনারা কেন এই সমুদ্র বিহারে যাবেন? এই দিনটি স্মরণ করবেন, আপনার সাথে কিভাবে, আপনার সাথে থেকে ওই মুগ্ধ কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, কথা বলছিলেন, তাই না? সেই জিনিসটি আজকে আপনি হয় জনগণের সাথে থাকবেন, না হলে মসজিদে বসে দোয়া প্রার্থনা করবেন, মিলাদ শরীফ করবেন, টেম্পলে থাকবেন, চার্চে থাকবেন আপনার সহপাঠীর জন্য। আজকে কি বিলাসিতা করার দিন? সেই জন্যই বলছে শিশু সুলভ রয়েছে,
এবং ঘটনাটি ঘটতে তো কোনো সময় লাগবে না, কারণ এভরিবডি ইজ অ্যাট লার্জ ইন দেয়ার পজিশন। ধন্যবাদ ডক্টর আনম এহসান হক মিলন, ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের আজকের এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকেও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো করে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।